সাইলেন্স। দূর, নিকুচি করেছে তোর সাইলেন্সের। যা না কাজ তার ৩২ গুণ ফুটনি আর ভরং। তার চেয়ে থিয়েটারের কাজ। থিয়েটার অনেককাল আগের একটা ক্ষীণ স্মৃতি পটলবাবুর মনের মধ্যে জেগে উঠল। একটা গম্ভীর সংযত অথচ সুরেলা কণ্ঠস্বরে বলা কতগুলো অমূল্য উপদেশের কথা। একটা কথা মনে রেখো পটল, যত ছোট পার্টি তোমাকে দেয়া হোক, তুমি জেনে রেখো তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসেবে তোমার কৃতিত্ব হবে সেই ছোট্ট পার্টটি থেকেও শেষ রসটুকু নিংড়ে বার করে তাকে সার্থক করে তোলা। থিয়েটারের কাজ হলো ৫ জনে মিলেমিশে কাজ। সকলের সাফল্য জড়িয়েই নাটকের সাফল্য। পাকরাশি মশাই দিয়েছিলেন এই উপদেশ পটলবাবুকে। গগন পাকরাশি পটলবাবুর নাট্যগুরু ছিলেন তিনি। আশ্চর্য অভিনেতা ছিলেন গগন পাকরাশি, অথচ দম্ভের লেশ মাত্র ছিল না তার মনে। ঋষিতুল্য মানুষ আর শিল্পীর সেরা শিল্পী। আরও একটা কথা বলতেন পাকরাশি মশাই, নাটকের এক একটা কথা হলো এক একটি গাছের ফল। সবাই নাগাল পায় না সে ফলের। যারা পায় তারাও হয়তো তার খোসা ছাড়াতে জানে না। কথাটা আসলে হলো তোমার অভিনেতার। তোমাকে জানতে হবে কি করে সেই ফল পেরে তার খোসা ছাড়িয়ে তার থেকে রস নিংড়ে বার করে সেটা লোকের কাছে পরিবেশন করতে হয়। গগন পাকরাশির কথা মনে হতে পটলবাবুর মাথা আপনা থেকেই নত হয়ে এলো। সত্যি কি তার আজকের পাঠটার মধ্যে কিছুই নেই? একটি মাত্র কথা তাকে বলতে হবে। কিন্তু এই কথা বলেই কি এক কথায় তাকে উড়িয়ে দেয়া যায়? পটলবাবু বারবার নানান সুরে কথাটা আওড়াতে লাগলেন। আওড়াতে আওড়াতে ক্রমে তিনি একটা আশ্চর্য জিনিস আবিষ্কার করলেন। এই কথাটাই নানান সুরে নানানভাবে বললে মানুষের মনের নানান অবস্থা প্রকাশ করছে। চিমটি খেলে মানুষ যেভাবে বলে, গরম ঠান্ডা শরবত খেয়ে মোটেই সেভাবে বলে না। এই দুটো একেবারে আলাদা রকমের। আবার আচমকা কানে সুরসুরি খেলে বেরোয় আরও আরেক রকমের এছাড়া আরও কত রকমের রয়েছে। দীর্ঘশ্বাসের তাচ্ছিল্যের অভিমানের ছোট করে বলা, লম্বা করে বলা, চেঁচিয়ে বলা, মৃদু স্বরে, চড়া গলায়, আবার আটাকে খাদে শুরু করে বিসর্গটায় সুর চড়িয়ে। আশ্চর্য! পটলবাবু মনে হলো তিনি যেন এই একটি কথা নিয়ে একটা আস্ত অভিধান লিখে ফেলতে পারবেন। এত নিরুৎসাহ হচ্ছিলেন কেন তিনি? এই একটা কথা যে একেবারে সোনার খনি, যেমন তেমন অভিনয় তো এই একটা কথা দিয়েই বাজিমাত করে দিতে পারে। সাইলেন্স। পরিচালক মশাই ওদিকে আবার হুঙ্কার দিয়ে উঠলেন। পটলবাবু দেখলেন জ্যোতি ছোকরাটি তার কাছেই ভিড় সরাচ্ছে। ছোকরাকে একটা কথা বলা দরকার। পটলবাবু দ্রুত পদে এগিয়ে গেলেন তার কাছে। আমার কাজটা হতে আর কতক্ষণ দেরি ভাইয়া? অত ব্যস্ত হচ্ছেন কেন দাদু? একটু ধৈর্য ধরতে হয় এইসব ব্যাপারে। আরও আধ ঘন্টা খানেক অপেক্ষা করুন। নিশ্চয় অপেক্ষা করব বই কি। আমি এই কাছাকাছিই আছি, দেখবেন আবার সটকাবেন না যেন। জ্যোতি চলে গেল। পটলবাবু পা টিপে টিপে শব্দ না করে রাস্তা পেরিয়ে উল্টো দিকের একটা নিরিবিলি গলিতে ঢুকে পড়লেন। ভালোই হলো, হাতে সময় পাওয়া গেল কিছুটা। এরা যখন রিহার্সালের বিশেষ কোনো ধার ধারছে না, তখন তিনি নিজেই নিজের অংশটা একটু অভ্যাস করে নেবেন। গলিটা নির্জন, একে তো আপিস পাড়া, বাসিন্দা তেমন নেই বললেই চলে। তারপর আবার রবিবার। যে কজন লোক ছিল সবাই ফ্যারাডে হাউসের নিচে বায়োস্কোপের তামাশা দেখতে চলে গেছে। পটলবাবু গলা খাঁকড়ে নিয়ে আজকের এই বিশেষ দৃশ্যের বিশেষ শব্দটি আয়ত্ত করতে আরম্ভ করলেন। আর সেই সঙ্গে চমৎকার ধাক্কা খেলে মুখটা কীরকম বিকৃত হতে পারে, হাত দুটো কতখানি বেঁকে কীরকমভাবে চিতিয়ে উঠতে পারে, আঙ্গুলগুলো কতখানি ফাঁক হতে পারে, আর পায়ের অবস্থা কীরকম হতে পারে, এই সবই একটা কাচের জানালায় নিজের ছায়া দেখে ঠিক করে নিতে লাগলেন। ঠিক আধ ঘন্টা পরেই পটলবাবুর ডাক পড়ল। এখন আর তার মনে কোনো নিরুৎসাহ নেই। উদ্বেগও কেটে গেছে তার মন থেকে।
রয়েছে কেবল একটা চাপা উত্তেজনা ও রোমাঞ্চ। 25 বছর আগে স্টেজে অভিনয় করার সময় একটা বড় দৃশ্যে নামবার আগে যে ভাবটা তিনি অনুভব করতেন, সেই ভাব। পরিচালক বরেন মল্লিক পটলবাবুকে কাছে ডেকে বললেন, আপনি ব্যাপারটা বুঝে নিয়েছেন তো? আগে হ্যাঁ। বেশ, আমি প্রথমে বলবো স্টার্ট সাউন্ড। তার উত্তরে ভেতর থেকে সাউন্ড রেকর্ডিং বলবে রানিং। বলা মাত্র ক্যামেরা চলতে আরম্ভ করবে। তারপর আমি বলবো অ্যাকশন। বললেই আপনি ওই খামের কাজটা থেকে এদিকে হেঁটে আসতে শুরু করবেন, আর নায়ক এই গাড়ির দরজা থেকে যাবে ওই আপিসের গেটের দিকে। আন্দাজ করে নেবেন যাতে ফুটপাতের এরকম জায়গাটায় কলিশনটা হয়। নায়ক আপনাকে অগ্রাহ্য করে ঢুকে যাবে অফিসে, আর আপনি বিরক্ত হয়ে আহ বলে আবার হাঁটতে শুরু করবেন। কেমন? পটলবাবু বললেন, একটা রিহার্সাল? না না, বরেনবাবু বাধা দিলেন। মেঘ করে আসছে মশাই, রিহার্সালের টাইম নেই। রোদ থাকতে থাকতে নেওয়া দরকার শটটা। কেবল একটু কথা। আবার কি? গলিতে রিহার্সাল দেওয়ার সময় পটলবাবুর একটা আইডিয়া মাথায় এসেছিল, সেটা সাহস করে বলে ফেললেন। আমি ভাবলাম আমার হাতে যদি একটা খবরের কাগজ থাকে, আর আমি যদি সেটা পড়তে পড়তেই ধাক্কাটা খাই, মানে অন্যমনস্কভাবে ভাবটা ফুটিয়ে তুলতে। বরেন মল্লিক তার কথাটা শেষ না হতেই বললেন, বেশ তো, ও মশাই, আপনার যুগান্তরটা এই ভদ্রলোককে দিন তো। হ্যাঁ, এইবার ওই খামের পাশে আপনার জায়গাটায় গিয়ে রেডি হয়ে যান। চঞ্চল, তুমি রেডি? গাড়ির পাশে থেকে নায়ক উত্তর দিল, ইয়েস স্যার। গুড। সাইলেন্স। বরেন মল্লিক হাত তুললেন। তারপর হঠাৎ তক্ষুনি হাত নামিয়ে দিয়ে বললেন, ওহো, 1 মিনিট। কেষ্ট, ভদ্রলোককে একটা গোফ দিয়ে দাও তো। ক্যারেক্টারটা পুরোপুরি আসছে না। কীরকম গোফ স্যার? ঝুপো না চাপা দেওয়া না বাটারফ্লাই? রেডি আছে সবই। বাটারফ্লাই। বাটারফ্লাই দাও, চট করে দাও, দেরি করো না। একটা কালো বেটে ব্যাক ব্রাশ করা ছোকরা পটলবাবুর দিকে এগিয়ে গিয়ে হাতের একটা টিনের বাক্স থেকে একটা ছোট্ট চৌকো কালো গোফ বার করে আঠা লাগিয়ে পটলবাবুর নাকের নিচে সেঁটে দিল। পটলবাবু বলল, দেখো বাবু, ধাক্কা ধাক্কিতে খুলে যাবে না তো? ছোকরা হেসে বলল, ধাক্কা কেন, আপনি দাঁড়া সিংয়ের সঙ্গে কুস্তি লড়ুন, তাও খুলবে না। লোকটার হাতে আয়না ছিল। পটলবাবু টুক করে তাতে একবার নিজের চেহারা দেখে নিলেন। সত্যি তো, বেশ মানিয়েছে তো, খাসা মানিয়েছে। পটলবাবু পরিচালকের তীক্ষ্ণ দৃষ্টিকে মনে মনে তারিফ না করে পারলেন না। সাইলেন্স। পটলবাবুর গোফ পড়া দেখে দর্শকদের মধ্যে থেকে একটা গুঞ্জন শুরু হয়েছিল। বরেন মল্লিকের হুঙ্কারে সেটা থেমে গেল। পটলবাবু লক্ষ্য করলেন সমবেত জনতার বেশিরভাগ লোকই তারই দিকে চেয়ে আছে। স্টার্ট সাউন্ড। পটলবাবুর গলাটা খাঁকরিয়ে নিলেন। 1, 2, 3, 4, 5। 5 পা আন্দাজ হাঁটলে পর পটলবাবু ধাক্কার জায়গায় পৌঁছাবেন, আর চঞ্চল কুমারের হাঁটতে হবে বোধহয় 4 পা। সুতরাং দুজনে যদি একসঙ্গে রওনা হন, তাহলে পটলবাবুকে একটু বেশি জোরে হাঁটতে হবে, তা না হলে রানিং। পটলবাবু খবরের কাগজটা খুলে মুখের সামনে ধরলেন। 10 আনা বিরক্তির সঙ্গে 6 আনা বিস্ময় মিশিয়ে আহটা বললে পরেই পটলবাবু হঠাৎ চোখে অন্ধকার দেখলেন। নায়কের মাথার সঙ্গে তার কপালের ঠুকোঠুকি লেগেছে। একটা তীব্র যন্ত্রণা তাকে এক মুহূর্তের জন্য জ্ঞানশূন্য করে দিয়েছিল, কিন্তু পর মুহূর্তেই এক প্রচণ্ড শক্তি প্রয়োগ করে আশ্চর্যজনকভাবে নিজেকে সামলে নিয়ে পটলবাবু 10 আনা বিরক্তির সঙ্গে 3 আনা বিস্ময় আর 3 আনা যন্ত্রণা মিশিয়ে আহ শব্দটা উচ্চারণ করে কাগজটা সামনে নিয়ে আবার চলতে আরম্ভ করলেন। ঠিক হলো কি? পটলবাবু গভীর উৎকণ্ঠার সঙ্গে বরেনবাবুর দিকে এগিয়ে এলেন। বেশ হয়েছে, আপনি তো ভালো অভিনেতা মশাই। সুরেশ, কালো কাঁচটা একবার চোখে লাগিয়ে দেখো তো মেঘের কী অবস্থা। শশাঙ্ক এসে বলল, দাদুর চোট লাগেনি তো? চঞ্চল কুমার মাথায় হাত বুলাতে বুলাতে এসে বললেন, ধন্যী মশাই, আপনার টাইমিং। বাপের নাম ভুলিয়ে দিয়েছেন প্রায়। উফ। নরেশ ভিড় ঠেলে এসে বলল, আপনি এই ছায়াটায় দাঁড়ান একটু,
আরেকটা শট নিয়ে আপনার ব্যাপারটা করে দিচ্ছি। পটলবাবু ভিড় ঠেলে ঘাম মুছতে মুছতে আবার পানের দোকানের ছায়াটা এসে দাঁড়ালেন। মেঘে সূর্য ঢেকে গরমটা একটু কমেছে, কিন্তু পটলবাবু তাও কোটটা খুলে ফেললেন। আহ, কি আরাম! একটা গভীর আনন্দ ও আত্মতৃপ্তির ভাব ধীরে ধীরে তার মনকে আচ্ছন্ন করে ফেলল। তার আজকের কাজ সত্যিই ভালো হয়েছে। এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোঁতা হয়ে যায়নি। গগন পাকরাশি আজ তাকে দেখলে সত্যিই খুশি হতেন, কিন্তু এরা কি সেটা বুঝতে পেরেছে? পরিচালক বরেন মল্লিক কি তা বুঝেছেন? এই সামান্য কাজ নিখুঁতভাবে করার জন্য তার যে আগ্রহ আর পরিশ্রম, তার কদর কি এরা করতে পারে? সে ক্ষমতা কি এদের আছে? এরা হয়তো লোক ডেকে এনে কাজ করিয়ে টাকা দিয়ে খালাস। টাকা? কত টাকা? 25, 10, 50? টাকার তার অভাব ঠিকই, কিন্তু আজকের এই যে আনন্দ, তার কাছে 5টা টাকা আর কি। মিনিট 10 পরে নরেন পানের দোকানের কাছে পটলবাবুর খোঁজ করতে গিয়ে ভদ্রলোককে আর পেল না। সে কি টাকা না নিয়ে চলে গেল নাকি? আশ্চর্য! আচ্ছা, ভালো মন তো। বরেন মল্লিক হাঁক দিলেন, রোদ বেরিয়েছে। সাইলেন্স। ওহে নরেন, চলে এসো, ভিড় সামলাও। গল্পটি এভাবে শেষ হলো। নিয়ে আসবো নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।